রংপুরে আবু সাইদ হত্যায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় হামলা ভাঙচুরে গ্রেফতার ৭৬ প্রমাণ নিয়েই গ্রেফতার করা হচ্ছে, জানিয়েছে পুলিশ। ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকের নাইট ক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৮, এখনও নিখোঁজ অনেকে। স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। ব্যবসার জন্য অফুরন্ত সুযোগ আছে উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করতে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনের পর তিনি বলেন, এদেশে বিনিয়োগের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসা করা অতীতে আছে। মোহন ইসলামের প্রতিবেদন। ৪ দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বুধবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিক নিয়ে কথা বলেন জারা ওয়ার্ল্ডের সিইও, এপেক্সের প্রধান সহ কয়েকজন দেশি বিদেশি ব্যবসায়ী। বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে অবদান রাখায় ওয়ালটন, বিকাশ, স্কয়ার সহ 4টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন প্রধান উপদেষ্টা। দীর্ঘদিন বিনিয়োগে অবদান রাখায় কোরিয়ান এক ব্যবসায়ীকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে সম্মান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে আমি আনন্দিত। আমি নিজেকে বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রামের নাগরিক হিসেবে ভাবতেই ভালো লাগছে। তবে সবচেয়ে বেশি আনন্দ লেগেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের থেকে এই সম্মাননা পেয়ে। সম্মেলনে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্য শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন তিনি। স্মরণ করেন ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের কথা। তাদের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। ১৯৭৪ সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এতে না খেতে পেরে ১৫ লাখ মানুষ মারা যায়। খাবার না পেয়ে এতগুলো মানুষের মৃত্যু ঘটেছে এই দেশে। দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান। নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নেয়ার পরামর্শ দেন। তরুণরা শুধু চাকরির পেছনে না দৌড়ে উদ্যোক্তা হয়ে ওঠো, এতে দেশও নিজের উন্নতি হবে। বাংলাদেশে বিনিয়োগ করে সারা বিশ্বের অর্থনীতিতে অবদান রাখা যাবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে দারুণ দারুণ আইডিয়া আছে, এখানে বিনিয়োগের অফুরন্ত সুযোগও আছে। এখানে বিনিয়োগ করে টাকা আয়ের পাশাপাশি শান্তিও পাওয়া যায়। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হয়েছে স্টারলিংকের ইন্টারনেট দিয়ে, যার মাধ্যমে বুধবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হলো স্টারলিংকের বাংলাদেশি যাত্রা। মোহন ইসলাম, ৭১, ঢাকা। এবার বিনিয়োগ সম্মেলনের দিনের দ্বিতীয় ভাগের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, সম্মেলনের উদ্বোধনী সেশন তো শেষ, এখন সেখানে কি আনুষ্ঠানিকতা চলছে এবং পরবর্তীতে কি আয়োজন থাকছে? আনুষ্ঠানিকতা এখন বলতে দুটি সেশন অনুষ্ঠিত হচ্ছে। একটি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে দেশের এবং বিদেশি উদ্যোক্তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং সংকট সম্ভাবনার কথাগুলো সেখানে বলছেন। কেন জরুরি এই জলবায়ু পরিবর্তনের বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি, সেটার গুরুত্ব তুলে ধরা হচ্ছে এবং এছাড়াও বিভিন্ন খাতের যারা বিনিয়োগকারী রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তারা এখানে এরই মধ্যে আসছেন, নিবন্ধন করছেন এবং সেখানে যাচ্ছেন, তারা মত বিনিময় করছেন এবং এরই মধ্যে বিভিন্ন উদ্যোক্তা যারা আছেন তারা তাদের স্টল এখানে সাজিয়ে বসেছেন এবং মানুষ তাদের আগ্রহের কথা জানছে। অর্থাৎ এক ধরনের ব্যবসায়িক এবং উদ্যোক্তাগত জায়গা থেকে কিন্তু তাদের ভিতরে যোগাযোগ প্রতিষ্ঠিত হচ্ছে এবং এখনো পর্যন্ত আরেকটি সেশন অনুষ্ঠিত হচ্ছে তরুণ যে উদ্যোক্তা রয়েছে, ইয়ং এন্টারপ্রেনার, তাদেরকে
নিয়ে একটি সেশন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে পেপার উপস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তরুণ উদ্যোক্তাদেরকে নতুন কোনো আইডিয়া নিয়ে গেলে ব্যাংক বা বিনিয়োগকারী প্রতিষ্ঠান খুব বেশি ভালোভাবে যে গ্রহণ করে বিনিয়োগের জন্য সেটি কিন্তু না, এই সমস্যাগুলো দূর করতে হবে। অন্যান্য খাতের বিনিয়োগকারীরাও এখানে এসে বলেছেন যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, তারপরে লজিস্টিক্স থেকে অবকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। এছাড়া বড় বড় বিনিয়োগকারীরাও কিন্তু তারা এখানে এসেছেন। অর্থাৎ বাংলাদেশের যে ছোট থেকে বড় সব ধরনের বিনিয়োগকারী কিন্তু এখানে এসেছেন এবং নতুন যারা এখনো পর্যন্ত আসছেন নিবন্ধন বুথে নিবন্ধন করে তারা বিভিন্ন তাদের জন্য যে অনুমোদিত সেশনগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টা যেরকম করে বলেছেন, আপনারা নতুন আইডিয়া নিয়ে আসুন এবং বিনিয়োগের কোনো সমস্যা হবে না। দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতিশ্রুত যে বিনিয়োগগুলো পাওয়া গেছে সেগুলো সফলভাবে সরকার বাস্তবায়ন করতে চায়। এবং এখানে রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকেও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসেছিলেন। তিনি গণমাধ্যমে কথা বলেছেন যে এই বিনিয়োগকারীরা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য আরও নতুন করে বিনিয়োগ করার জন্য কিন্তু তারা নির্বাচন প্রত্যাশা করেন এবং যত দ্রুত সময় নির্বাচন হবে এবং দেশের স্থিতিশীলতা আসবে, রাজনৈতিক কমিটমেন্ট আসবে, তখন নতুন করে হয়তো বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হবে এবং তারা নতুন বিনিয়োগ করবেন এবং কর্মসংস্থান তৈরি হবে, দেশ এগিয়ে যাবে, এরকম কথাগুলো তারা বলছেন। এবং বিকেল 4টার দিকে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজকে যেহেতু আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা এই সম্মেলনটি উদ্বোধন করেছেন এবং এখানে উল্লেখ করার মতো, অর্থাৎ ইউরোপ এর বাইরে চীন এবং কোরিয়ার বিনিয়োগকারীদের কিন্তু ব্যাপক সংখ্যক অংশগ্রহণ আমরা দেখতে পেয়েছি। এছাড়াও আফ্রিকা অঞ্চল থেকে দেখেছি, মধ্যপ্রাচ্য থেকেও কিন্তু বিনিয়োগকারীদের এখানে আমরা দেখেছি। অর্থাৎ দেশে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে এবং বিনিয়োগকারীরা এরকম বলছিল, আগে যেরকম নতুন উদ্যোক্তারা শুধুমাত্র সরকারের সঙ্গে যোগ সাজস করে টাকাগুলো নিয়ে যেত, আসল বিনিয়োগকারী যারা তারা কিন্তু পেত না। এবার এই সমস্যা থাকবে না, এই কারণে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তানিয়া। ধন্যবাদ নুরনবী সরকার। নিশ্চয়ই ফিরবো আমরা আবার আপনার কাছে। দর্শক সহকর্মী নুরনবী সরকার ছিলেন এতক্ষণ আমাদের সাথে। ব্যাংকে টাকা ফেরত না দিলে জীবন কঠিন করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ঋণ নিয়ে আর হারিয়ে যেতে দেয়া হবে না। গ্রাহকের স্বার্থ রক্ষায় সব ধরনের সংস্কার করা হচ্ছে উল্লেখ করে গভর্নর আরও বলেন, রাজনৈতিক সরকারকে এসব সংস্কার ধরে রাখতে হবে। রুহুল আমিনের রিপোর্ট। গত ১.৫ দশকের অপশাসনে ভঙ্গুর অবস্থায় ব্যাংক খাত। বিতরণ করা ঋণের প্রায় ৩০% ফেরত আসছে না। ঋণের নামে টাকা লুট করে বড় অংশই বিদেশে পাচার করা হয়। ইসলামী ব্যাংকগুলোকে বানিয়ে ফেলা হয় পারিবারিক সম্পত্তি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত এই কনফারেন্সে গভর্নর জানান, ব্যাংক খাতে আস্থা ফেরাতে একাধিক বড় উদ্যোগ নেওয়া হয়েছে। একটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে এ খাতের একক ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। সেন্ট্রাল ব্যাংক হ্যাজ দ্য রাইট ইন দ্য ইন্টারেস্ট অফ। আমরা ব্যাংক চালাবো না, ব্যাংক বোর্ড চালাবে। তবে বোর্ড ঠিকভাবে কাজ না করলে আমরা বোর্ড ভেঙে দিব। ইসলামী ব্যাংকিং ধারাকে শক্তিশালী করতে আইন করা হচ্ছে বলেও জানান গভর্নর। চলমান সংস্কার টেকসই করতে সব পক্ষের সমর্থন লাগবে বলেও মন্তব্য করেন তিনি। ইসলামিক ব্যাংকিং উইল বি কমপ্লিটলি রিশেপড। আমাদের একটা বড় ইসলামী ব্যাংক আছে আর অনেকগুলো ছোট। আমরা একীভূত করে দুটোতে নামিয়ে আনতে পারি। গভর্নর জানান, লুট ও পাচার করা অর্থ ফেরাতে কাজ চলছে। ভবিষ্যতে যেন লুটপাট না হয় সেজন্য দৃষ্টান্ত তৈরি করা হবে। এটা আমাদের নৈতিক ও আইনি দায়িত্ব যে ভবিষ্যতে যেন আর এমন না হয়। যারা ব্যাংকের টাকা ফেরত দেয়নি তারা কোথাও শান্তিতে থাকতে পারবে না। আমরা যতটা পারি অর্থ উদ্ধার করব, তবে তাদের জীবন কঠিন করে তুলব। আলোচনায় ব্যাংক মালিকদের সংগঠন বিএবি সভাপতি বলেন, আমানত বিনিয়োগকারীর আস্থা নষ্ট হয়। নিয়ন্ত্রক সংস্থাকে এমন কাজের ব্যাপারে সতর্ক থাকতে হবে। রুহুল আমিন, ৭১, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাই বিএনপি, আর এজন্য তার সাথে দেখা করার সময় চেয়েছেন দলটির নেতারা। গুলশানে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময়ে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, বিএনপি জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের পক্ষে নয়, তাই এর মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নেই বিএনপি। প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন
যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। পৌরসভার কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে করার দাবি করেছে বিকল্পধারা বাংলাদেশ। দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে নিজেদের মতামত জানাতে এসে এই কথা জানান দলটির মহাসচিব শাহ আহমেদ বাদল। তিনি বলেন, 5ই আগস্টের পর গঠিত হওয়া সংস্কার কমিশনগুলোর প্রায় সবগুলো প্রস্তাবেই তারা একমত। তবে তারা মনে করে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাবিত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরোক্ষ ভোটের প্রস্তাবটি পরিবর্তন করা প্রয়োজন। এই সংস্কার কমিশনের প্রস্তাবনা সময়ের মধ্যে সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সংস্কার, দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রস্তাবনা সমূহের সাথে বিকল্প দ্বারা সম্পূর্ণভাবে একমত। শুধুমাত্র জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে পৌরসভার নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন প্রত্যক্ষ ভোটে নির্বাচনের প্রস্তাব করছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন মালিক। ফরহাদ, বিকল্পধারার প্রস্তাবের কথা আমরা শুনছিলাম, গণ অধিকার কি তাদের বক্তব্য জানিয়েছে, জানাবেন। তাই গণ অধিকার পরিষদ কিছুক্ষণ আগে এসেছিল, এসে তারা ঐক্যমত্য কমিশনের সাথে দেখা করেছে, তারা তাদের প্রস্তাবনাগুলো দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা 20টি বিষয়ের সাথে একমত পোষণ করেছে, 22টি বিষয়ে তারা তাদের মতামত দিয়েছে, মন্তব্য দিয়েছে এবং 127টি বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছে। এর মধ্যে আমরা যদি একটু খুলে বলি তাহলে বিষয়টা বলতে হবে যে তারা অন্তর্বর্তী সরকারকে তারা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সরকার রূপান্তর করার একটা প্রস্তাব করেছে, সংবিধানকে সংস্কারের প্রস্তাব জানিয়েছে, সংস্কারকৃত সংবিধানের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবও তারা দিয়েছে। এছাড়া 70 নম্বর যে অনুচ্ছেদটা রয়েছে তার সংশোধন প্রয়োজন বলে তারা মনে করছে। সংস্কার কমিশন যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে 21 বছরের একটা প্রস্তাবনা দিয়েছিল, তারা মনে করছে 21 বছর নয়, বর্তমানে 25 রয়েছে, কিন্তু তারা এটাকে 23 বছরে রূপান্তর করার প্রস্তাব তারা করেছে। এছাড়াও তারা আরও কিছু প্রস্তাব করেছে। প্রায় আধা ঘন্টা ব্যাপী ঐক্যমত্য কমিশনের সাথে তারা বৈঠক করেছে। বৈঠকে তারা তাদের মতামতগুলো দিয়েছে। 5টি ফাইলে 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনায় তারা মন্তব্য তাদের দিয়েছে। এর আগে এসেছিল বিকল্পধারা বাংলাদেশ। তারা মোটামুটি সবগুলো বিষয়ের সাথেই সংস্কার কমিশনের যে 5টি সংস্কার কমিশন যে মতামত দিয়েছে মোটামুটি সবগুলোর সাথেই তারা একমত। শুধু একটি বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছে, যেখানে রয়েছে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা কাউন্সিলর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনটা পরোক্ষ ভোটের মাধ্যমে স্থানীয় সরকার সংস্কার কমিশন চেয়েছিল বা প্রস্তাবনা দিয়েছিল, কিন্তু বিকল্পধারা বাংলাদেশ মনে করছে এটাকে আসলে পরোক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত না করে প্রত্যক্ষ ভোটে করা উচিত এবং এটা স্বচ্ছ হবে বলে তারা মনে করে। বাকি সবগুলো তারা একমত। গণ অধিকার পরিষদ মনে করে যে নারীদের ভোটের ক্ষেত্রে নারীদের যে ধন্যবাদ ফরহাদ। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে পরবর্তীতে। দর্শক সহকর্মী ফরহাদ বিন মালিক এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে। জুলাই আন্দোলনে রংপুর আবু সাইদ হত্যায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছে প্রসিকিউশন। বুধবার সকালে আবু সাইদ হত্যা মামলায় সাবেক এএসআই আমির হোসেন, তাজহার থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইরমান চৌধুরী আকাশকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 13 জানুয়ারি আবু সাইদের পরিবার 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে। এদিকে কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও জসিমউদ্দিন মোল্লাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপুমণি ও সালমান এফ রহমান সহ বেশ কয়েকজনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত।
বুধবার সকালে সিএমএম কোর্টে তাদের হাজির করা হয়। যাত্রাবাড়ী থানার মামলায় সালমান এফ রহমান, দীপুমণি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, শহীদুল হক, আবদুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত। আর ভাটারা ও শাহবাগ থানার মামলায় সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া উত্তরা পূর্ব থানার মামলায় শমী কায়সারকে গ্রেফতার দেখিয়েছে আদালত। এছাড়া সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল RTV ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার রিমান্ডের আবেদন করে আজ আদালতে তোলা হবে। মোর্শেদ আলমের নামে একাধিক মামলা রয়েছে। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নোয়াখালী 2 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 2018 ও 24 সালে জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে একাধিক পদ্ধতি অনুসরণ করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন যে পদ্ধতিতে বেশি সময় লাগবে সে পদ্ধতিতে যাবে না ইসি। তাই কিভাবে প্রবাসীরা ভোট দেবেন তা নিয়ে এখনো পর্যালোচনা চলছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে। গত মাসে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হলে প্রক্সি ভোটিংয়েই যেতে হবে। মঙ্গলবার প্রবাসীদের ভোট দেওয়ার 3টি পদ্ধতি নিয়ে এক্সপার্টদের মতামত জানতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। এখানে সব পদ্ধতি নিয়েই পক্ষে বিপক্ষে মতামত উঠে আসে। ইলেকশন কমিশন বুধবার নির্বাচন ভবনে মঙ্গলবারের কর্মশালা নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কর্মশালায় আসা পরামর্শ ও এ সংক্রান্ত কমিটি গঠনের কথা জানান তিনি। আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে, যেটা আগেও আপনাদেরকে জানিয়েছিলাম, কালকে যারা আমাদের সুপারভাইজারি কমিটি ছিলেন প্লাস কালকে যারা প্রেজেন্টেশন দিয়েছেন এদের মধ্যে থেকে 2-1 বিশেষজ্ঞকে আমরা সম্পৃক্ত করে একটি অ্যাডভাইজারি টিম গঠন করব। আজকেই সেটা গঠন করা হবে এবং তারা আমাদেরকে বিনীতভাবে তারা সহায়তা দিবেন বলে জানিয়েছেন। এই অ্যাডভাইজারি টিমের সমন্বয়ে আমরা এই যে 3টি পদ্ধতি কালকে পেলাম এবং 3টা পদ্ধতির যে সবলতা দুর্বলতাগুলো বিশদভাবে উঠে এসেছে, এইগুলো নিয়ে কিভাবে দুর্বলতা কাটিয়ে 3টি পদ্ধতিকেই বাস্তবসম্মতভাবে কম আপনার দুর্বল করে অধিকতর সবল করে গড়ে তোলা যায়, সেই কাজটি ওনারা করবেন আগামী 10 থেকে 12 দিনে। তিনি বলেন, বড় পরিসরে প্রবাসীদের ভোটের আওতায় আনতে হলে প্রক্সি পদ্ধতিতে ভোট নেওয়া সমর্থন করছে ইসি। প্রক্সি ভোটকে আমরা বলেছি সবচেয়ে সম্ভব, মানে ইলেকশন কমিশনের জন্য যদি বৃহৎ আকারে আমরা ভোটারদেরকে সম্পৃক্ত করতে চাই, এটার বাইরে আমাদের অপশন লিমিটেড, কারণ বাকি সকল অপশনের জন্য যে পরিমাণ ট্রায়াল যেতে হবে তাতে একটা হোলসাম ডেভেলপমেন্ট সম্ভব না এবং আমাদের অবস্থান এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে অপরিবর্তিত। কমিশনার আরও বলেন, যে পদ্ধতিতেই হোক না কেন আগামী নির্বাচনে সহজভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা। আপনারা হচ্ছেন ফারজানা আক্তার, 71। আজ 71-এ চলছে সংবাদ সংযোগ। দেশের বিভিন্ন শহরে বাটা, KFC সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন করে 27 জনকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 76 জনে। একই সাথে খুলনায় 3টি সহ বিভিন্ন জায়গায় 10টি মামলা দায়ের হয়েছে। আটকদের পরিবারের দাবি, কোনো ধরনের প্রমাণ ছাড়াই তাদের গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশ বলছে যথেষ্ট প্রমাণ নিয়ে তারা অভিযুক্তদের চিহ্নিত করেছেন। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। খুলনায় বাটা, KFC ও ডোমিনোস পিৎজা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয় সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। এরপর মামলা না হলেও পুলিশের ভাষ্য, সিসিটিভির ফুটেজ দেখে 31 জনকে আটক করা হয়। পরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে নগরের সোনাডাঙ্গা থানায় বাটা, ডোমিনোস ও KFCর পক্ষ থেকে পৃথক 3টি মামলা হয়েছে, যেখানে কারোর নাম উল্লেখ না করলেও অজ্ঞাত প্রায় 2900 ব্যক্তিকে আসামি করা হয়েছে। লুট করা মালামাল সহ আটক হয়েছে
অর্ধশত। যদিও স্বজনদের দাবি পুলিশ কোনো তথ্য ছাড়াই গ্রেপ্তার করছে। আমার স্বামী তো ড্রাইভার, কিন্তু আমার স্বামীর রাস্তাতে প্যাসেঞ্জারের সাথে ধরে ওই রিক্সাও আটকে রাখছে, স্বামীরও আটকে কেসে দিয়ে দিচ্ছে। তুই গেম খেলতেছিস, এদিকে শোন গাড়ি তোর তো আমার ডাক দিচ্ছে, আমি বেরোইতে গাড়ি টান দিয়ে নিয়ে চলে এসেছি। সিলেটের নতুন 6 জন সহ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 20 জন। তাদেরও দাবি সেদিন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ সমাবেশে যোগ দিলেও কোনো লুটের সাথে তারা ছিলেন না। তবে পুলিশ বলছে তারা কাউকেই শুধু সন্দেহ করে গ্রেপ্তার করছেন না। আমাদের যে সকল ফুটেজগুলো আমরা খুঁটিয়ে আরো দেখছি যে তাদেরকে আইডেন্টিফাই করে আরো আসামি আমরা অতি শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দাবি একটি মহল দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে, যার পরিপ্রেক্ষিতে এই হামলা ও লুটপাট। আমাদের বিল্ডিং এ প্রথমে আক্রমণ হয়েছে, কিছু উত্তেজিত জনতায় ঢিল ছুড়ে তারপর চলে যায়, কিন্তু পরবর্তীতে যখন তৃতীয়বার এসে এটাকে করে, তাইলে সেটা আমি মনে করছি যে একটা সাবোটাজ এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নেওয়ার জন্য একটা মহল চক্র এটা কাজ করে। কুমিল্লার কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনায় সাফায়েত জিহাদ ও আবু বক্কর নামে 3 জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে সন্দেহভাজন হিসেবে আটক হয়েছে 4 জন। কেউ লুটপাট করতে চায়, কেউ কোনো অত্যাচার করতে চায়, কেউ কোনো ভ্যান্ডালিজম করতে চায়, সেটি আমরা করতে দিব না। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন এবং কক্সবাজারে 4 জন গ্রেপ্তার হয়েছে। আব্দুল আল মামুন, 71। ইসরায়েলের সরাসরি বিনিয়োগে দেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, তাই ইসরায়েল বয়কটের নামে বহুজাতিক চেইন রেস্তোরাঁ এবং জুতার শোরুমে হামলা, ভাঙচুর এবং লুটপাটের নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটি বলছে এর মাধ্যমে কোনো গোষ্ঠী দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি দেওয়ার পায়তারা করছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে লাগাতার নৃশংস হামলায় বিশ্বব্যাপী চলছে নিন্দা এবং প্রতিবাদ। এমন পরিস্থিতির মাঝে ইসরায়েলি পণ্য বয়কটের নামে সোমবার দেশের বিভিন্ন স্থানে বহুজাতিক কিছু চেইন রেস্তোরাঁ এবং জুতার শোরুমে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। রেস্তোরাঁ মালিক সমিতি বলছে ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক কোনো সম্পর্ক নাই, সেই দেশের সাথে সরাসরি ব্যবসাও নাই, তাই ইসরায়েলি পণ্য বয়কটের নামে যারা বহুজাতিক প্রতিষ্ঠানে হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বর্জনের নামে যে মব জাস্টিস চলছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা সরকারের স্বীকৃত বৈধ পণ্যই আমাদের কোম্পানিতে বিক্রি করি, কোনটা ইসরায়েলের না সেটা নির্ধারণ করে দিবে সরকার। আমরা যদি সত্যি বর্জন করতে চাই কোনো পণ্য, তো আমরা না কিনলেই হয়। তো আমরা চাই অবিলম্বে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, তাদেরকে গ্রেফতার করে একটা দৃষ্টান্ত স্থাপন হোক। বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন বলছে বহুজাতিক হলেও এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন দেশীয় উদ্যোক্তারা, সেখানে কর্মসংস্থান অনেক। প্রতিবাদের নামে এই ধ্বংসযজ্ঞগুলো চালানো উচিত হয়নি, এবং এগুলা চালানোর ফলে আমাদের হোটেল এবং পর্যটন খাত এখানে সরাসরিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ যারা এগুলো কনজিউম করে তারাও বাংলাদেশে আসার মতো কোনো ধরনের কোনো পরিবেশ থাকবে না, এবং তারা এতে করে এগুলো থেকে বঞ্চিত হবে। অর্থনীতিবিদরা বলছেন কোনো অজুহাতে দেশি কিংবা বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর গ্রহণযোগ্য নয়। বিদেশি বিনিয়োগের সাথে যাদের সম্পর্কিত আছে এই ধরনের প্রতিষ্ঠান, তাদের উপরে যখন নাকি এ ধরনের হামলা হলো, তখন কিন্তু একটা খুব বড় ধরনের একটা সিগন্যাল গেল যে আমাদের দেশে তাদের এই ধরনের বিনিয়োগ বা যারা এসব কোম্পানির লাইসেন্স নিয়ে এখানে প্রডিউস করছে, এসব কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করছে, তাদের স্থাপনাগুলি নিরাপদ না। তার মতে কাল বিলম্ব না করে শক্ত হাতে হামলাকারীদের দমন করতে হবে, অন্যথায় ব্যবসা এবং বিনিয়োগে আগ্রহ হারাবেন অনেকে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। হবিগঞ্জে একদিনে 4টি ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ভুক্তভোগীদের। ভুক্তভোগী এক শিশুর স্বজন জানায় সোমবার বিকেলে জুনারুঘাট উপজেলার ঢিলাগাঁও গ্রামে
বাড়ির উঠানে খেলছিল তাদের 5 বছরের শিশুটি। এ সময় প্রতিবেশী মাহফুজুর রহমান তাকে পাশের ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি গুরুতর আহত হলে সন্ধ্যায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া একই দিন মানিয়াংচর উপজেলার 13 বছরের এক কিশোরী ও 24 বছরের তরুণী এবং শায়েস্তাগঞ্জে 21 বছরের তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছে ভুক্তভোগীদের পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবারে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। এতে অংশ নেবে 19,28,181 শিক্ষার্থী। এবার সব বিষয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে পূর্ণ নম্বর ও সময়ে পরীক্ষা হবে। বাংলার প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে এসএসসি তাত্ত্বীয় পরীক্ষা শেষ হবে 13 মে। পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তাত্ত্বীয় পরীক্ষা শেষে 15 মে থেকে 22 মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। 9টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবে 14,90,142 জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2,94,726 জন দাখিল পরীক্ষায় অংশ নেবেন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বসেছে 1,43,313 জন পরীক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার নিবন্ধন করলেও পরীক্ষায় বসছে না 23,351 জন শিক্ষার্থী। বোর্ড কর্তৃপক্ষ আরও জানায়, গত বছরের তুলনায় এবার বোর্ডে পরীক্ষার্থী কমেছে প্রায় 10,000। শিক্ষাবিদরা বলছেন, শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি মান ভালো না হওয়ায় বহু ছেলে মেয়ে পরীক্ষায় বসেনি। কারণ এখন শিক্ষার্থীরা স্কুলে নিয়মিত লেখাপড়ার চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি আসক্ত। এনামুল হকের তথ্যছবিতে বিস্তারিত। এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের 6 জেলার 273 কেন্দ্রে অংশ নেবেন 1,69,680 জন পরীক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী 29,380 জন বেশি। শিক্ষার্থীরা বলছেন, গেল বছর বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে তাদের পড়াশোনায় কিছুটা ঘাটতি ছিল। পরে সরকার পরীক্ষার সময়সীমা 2 মাস বাড়িয়ে রুটিন দেয় অনেকেই পুরোপুরি প্রস্তুতি নিতে পারলেও কেউ কেউ পারেনি। আমরা আশা করছি আমরা অনেক ভালো করব, এটাই আমাদের প্রস্তুতি অনেক ভালো। জুলাই যে আন্দোলনটা হয়েছিল তখন আমাদের পড়ালেখা একটু বিঘ্নতা ছিল, বাট সরকার 2 মাস সময় দেওয়াতে আমাদের পড়ালেখা কভার করে ফেলতে পেরেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় 1,93,031 জন নিবন্ধন করেছিল, কিন্তু পরীক্ষার্থী হিসাব করে দেখা যাচ্ছে 23,351 জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে না। আর শিক্ষকরা বলছেন, যারা এসএসসির ফর্ম পূরণ করেনি তাদের অধিকাংশই স্কুলের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। কিছু সংখ্যক ছাত্রছাত্রী ঝরে পড়ছে হলো তারা টেস্ট পরীক্ষায় মানসম্মত ফলাফল করতে পারে নাই বলে বিদ্যালয়গুলো তাদেরকে ফর্ম ফিল আপের সুযোগ দেয় না। যারা একটু ভালো রেজাল্ট করতে চায় তারা মানসম্মত একটা স্ট্যান্ডার্ড না হলে তাদেরকে ফর্ম ফিল আপে দেয় না। এটার কারণেও অনেকে ঝরে পড়ছে, এটা একটা কারণ আছে, কত উল্লেখযোগ্য সংখ্যা সেটাই। শিক্ষকদের কেউ কেউ বলছেন, পড়াশোনা শেষ না করে দারিদ্রতার কারণে অনেকেই কাজে যোগ দিয়েছেন, কেউ চলে গেছেন বিদেশে। প্রথম কারণ হলো শিশু শ্রম, তারপর দ্বিতীয় কারণ হলো অনেক অভিভাবক তাদের সন্তানদেরকে প্রবাসে পাঠিয়ে দেয়। তৃতীয় কারণ হলো ছাত্রীদের মধ্যে গ্রামে গঞ্জে বাল্য বিবাহের প্রবণতা এখনো কম বেশি আছে, সেই কারণে এ নিয়ে শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, সোশ্যাল মিডিয়ার ব্যাপক বিস্তৃত থাকায় পড়াশোনায় মনোযোগ কমছে শিক্ষার্থীদের। এবছরও যা রেজিস্ট্রেশন করা হয়েছে তার থেকে কম শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তো আসলে কেন শিক্ষার্থীরা কম শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে, এটা আমাদেরকে জানতে গেলে আসলে আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্য নিতে হবে, কি কারণে তারা ফর্ম পূরণ করেনি বা পরীক্ষা দিচ্ছে না, অংশগ্রহণ করছে না। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড গঠিত। গত বছর এই বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 1,79,325 জন। আব্দুল্লাহ মামুন, 71। যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজ বুধবার থেকে চীনা কিছু পণ্যের উপর 104% শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার চীনের পাল্টা শুল্কের জবাবে আরও 50% শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে করে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় 104%। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ডে লেভিট স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছে, বুধবার থেকে চীনের ওপর চমকপ্রদ এই শুল্ক কার্যকর হবে। এর আগে চীন এই শুল্কের তীব্র সমালোচনা করেছিল। নতুন করে আরও 50% শুল্ক আরোপকে ভুলের উপর ভুল হিসেবে
অভিহিত করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি চীনের উপর 104% শুল্ক কার্যকরের বিষয়টি নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও দরপতন শুরু হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। এর আগে বাজার ইতিবাচক ছিল। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে সংস্কৃতি উপদেষ্টা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। দর্শক, আমরা সংযুক্তি স্থাপন করলে নিশ্চয়ই আবারও সেখানে ফিরে যাব। ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্রে একটি নাইট ক্লাবের ছাদ ধসে কমপক্ষে 98 জন নিহত হয়েছে। আহত হয়েছে 150 জনের বেশি মানুষ। স্থানীয় সময়ে মঙ্গলবার দেশটির রাজধানী সান্তো ডোমিঙ্গোয় এই দুর্ঘটনা ঘটে। নাইট ক্লাবটির ভেতরে প্রায় 300 জন ছিলেন। যারা এখনও নিখোঁজ আছেন তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত মুন্নুজ্জামান বাবুর প্রতিবেদনে। রাজধানী সান্তো ডোমিঙ্গোর জনপ্রিয় জেট সেট নাইট ক্লাবে তখন চলছিল মেরেঙ্গো সঙ্গীতের গায়ক রুবি পেরেজের কনসার্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে যায়। এরপরই ধসে পড়ে ছাদ। ড্রোন থেকে তোলা একটি ভিডিওতে দেখা গেছে ক্লাবটির ছাদের মাঝখানে একটি গর্ত তৈরি হয়েছে। সেখানেই বেশিরভাগ লোক উপস্থিত ছিলেন। দেশটির জরুরি সেবা কেন্দ্র পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেস জানিয়েছেন, এ পর্যন্ত 100 জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। কমপক্ষে 22টি সরকারি প্রতিষ্ঠানের 400 কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে। এখন পর্যন্ত কমপক্ষে 150 জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নাইট ক্লাবটির ছাদ কিভাবে ধসে পড়ল সেটি এখনও জানা যায়নি। ছাদ ধসের ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা থাকলেও উদ্ধারকর্মীরা আশা করছেন ধ্বংসস্তূপের নিচে পড়া অনেকেই এখনও জীবিত আছেন। ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাষ্ট্রপতি লুইস আবিনাদ জানিয়েছেন, নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজও ছিলেন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। ডোমিঙ্গোর জনপ্রিয় এই নাইট ক্লাবে প্রতি সোমবার সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হতো। অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের তারকারাও সেখানে উপস্থিত থাকতেন। মনিরুজ্জামান বাবু, 71। ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সরে গেলে এবং হামলা বন্ধ করলে হিজবুল্লাহ লেবাননের প্রেসিডেন্টের সাথে অস্ত্র নিয়ে আলোচনা করতে প্রস্তুত। একজন জ্যেষ্ঠ হিজবুল্লাহ কর্মকর্তা রয়টার্সকে এমনটা জানিয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থাটি। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ঘোষণা দিয়েছিলেন, অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতে থাকবে। তার নেতৃত্বে শীঘ্রই হিজবুল্লাহর অস্ত্রভান্ডার নিয়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন দেশটির 3টি রাজনৈতিক সূত্র। 2024 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর পরিস্থিতি অনেকটাই পাল্টে যায়। সংঘাতে হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা ও হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে রকেট মজুদের বড় অংশ। এই পটভূমিতেই অস্ত্র প্রসঙ্গে নতুন করে আলোচনায় পরিবেশ তৈরি হয়েছে। তবে জ্যেষ্ঠ ওই কর্মকর্তা আলোচনার বিষয়ে হিজবুল্লাহর মিডিয়া অফিস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দর্শক, আমরা আবারও যেতে চাই, সাংস্কৃতিক উপদেষ্টা বক্তব্য রাখছেন, সেখানে সরাসরি যুক্ত হচ্ছে।
দ্বিতীয়বারের চেয়ে আলাদা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনারা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।